নমস্কার বন্ধুরা, আমি সহেলি অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ অলৌকিক জোনের ঘটনা তো শুরু করব, তার আগে একটা ছোট্ট কথা বলে দিই। তোমরা অনেকেই ভিডিও শুনতে গিয়ে দেখছো ইংলিশে কথা বলা স্টার্ট হয়ে যাচ্ছে। না, আমি তেমন কিচ্ছু করিনি। অনেকে ভাবছে আমি কেন করলাম, আমি কোনো কিছু করিনি। ইউটিউবের একটা পলিসিতে অটোমেটিক্যালি হচ্ছে সব ভিডিও না হলে কিছু কিছু ভিডিও, সেটা লং ভিডিও বা শর্টস, তোমরা দেখবে হঠাৎই যে কোনো ল্যাঙ্গুয়েজ, হিন্দি বা যে ল্যাঙ্গুয়েজে তোমরা শুনছো সেটা বা বেঙ্গলি, সেটা অটোমেটিক্যালি ইংলিশে ট্রান্সলেট হয়ে স্টার্ট হচ্ছে। তো এটার জন্য আমরা অ্যাপিল করেছি যাতে অটোমেটিক্যালি ডাব ব্যাপারটা বন্ধ হয়ে যায়। কিন্তু যতদিন না অফ হচ্ছে ততদিন স্ক্রিনের একদম ডান দিকে, যখন তোমরা ভিডিও স্টার্ট করছো, স্ক্রিনের ডান দিকে দেখবে একটা ফুলের মতো সেটিংস আইকন আছে। ওখানে ক্লিক করলে ল্যাঙ্গুয়েজ অপশানে ইংলিশটায় ক্লিক করলে অরিজিনাল যেহেতু আমাদের বাংলা, বেঙ্গলি অরিজিনাল এসে যাবে। জাস্ট ওইটুকু করলেই হয়ে যাবে, এমন কিছু শক্ত প্রসিডিওর না। এবং আমি তোমাদের কথা দিচ্ছি কদিনের মধ্যে এটাও সলভ হয়ে যাবে, যেহেতু ইউটিউব সময় নেয় কিছু সিস্টেম ঠিক করার জন্য। আজকের ঘটনা পাঠিয়েছেন ঋতুপর্ণা সরকার। এর আগেও ওনার ঘটনা তোমরা শুনেছ। ওনার ব্যারাকপুরের সেই বান্ধবীর ঘটনা, যিনি স্কুল শিক্ষিকা ছিলেন এবং এক অশরীরী বন্ধুর সঙ্গে তার আলাপ হয়েছিল। আশা করি মনে করতে পারছো। হ্যাঁ, আজকে উনিও একটি ঘটনা পাঠিয়েছেন। তবে এই ঘটনাটা কি আমি এখন বলবো না, তোমরা শুনে অবাক হয়ে যাবে। ঘটনাটা শুরু হয়েছিল আজ থেকে অনেক বছর আগে, 70-এর দশকে। কিন্তু ঘটনা যার জীবনে কেন্দ্র করে সবথেকে বেশি আলোড়ন তুলেছে তিনি কমলকলি দেবনাথ, ডক্টর কমলকলি দেবনাথ। তিনি ইতিহাসের অধ্যাপিকা। বর্তমানে তিনি হংকংয়ের ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং গবেষক হিসাবে কাজ করছেন। কেন তিনি চীনে চলে গেলেন, এখানে কি হয়েছিল, সেই ঘটনায় আসা যাক। ঋতুপর্ণা দেবীর ছোটোবেলাকার বন্ধু কমলকলি দেবনাথ। ওনারা দুর্গাপুরে একই জায়গায় বড় হয়েছেন এবং প্রসঙ্গত বলে রাখি, কমলকলি দেবনাথের বাবা জীবনকৃষ্ণ দেবনাথ এবং ঋতুপর্ণা ম্যাডামের বাবা অসীম কুমার সরকার দুজনে একই স্কুলে শিক্ষকতা করতেন। সেখান থেকেই দুজনের বন্ধুত্ব এমনই যে দুজনের সকালে চাটা একসঙ্গে না খেলে তাদের ঠিক দিনটা ভালোভাবে শুরু হতো না, এরকম বন্ধুত্ব ছিল তাদের। এবং তাদেরকে কেন্দ্র করে তাদের মেয়েদের মধ্যেও বন্ধুত্ব। একই স্কুলে পড়া, একই কলেজে পড়া, এবং কি মাস্টার ডিগ্রিতেও ওনারা একই সঙ্গে পড়াশোনা করেছেন। তারপর এমফিল করতে গিয়ে দুজনের ইউনিভার্সিটি আলাদা হয়ে যায়। কিন্তু যোগাযোগ ছিল, ভালোবাসা ছিল, বন্ধুত্ব ছিল, কোনো কিছুর মধ্যে খেদা আসেনি। তারপর 2005 সালে কমলকলি দেবী চাকরিতে জয়েন করেন। তিনি বাঁকুড়ার একটি কলেজে চাকরিতে জয়েন করেন। কিন্তু কলেজের যে ইউনিভার্সিটির আন্ডারে ছিল সেটা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডার ছিল আর কি। আর ঋতুপর্ণা দেবী ঝাড়গ্রাম গার্লস কলেজে চাকরি পান। 2005-এ চাকরি পান। তারপর 2006 সালে জীবনে ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। তবে ঘটনার সূত্রপাত যাকে নিয়ে, তিনি হলেন কমলকলি দেবীর মা। তাকে মা না বলে একজন শত্রু বলাই বোধহয় ভালো হবে। এবার বললে মাকে শত্রু বলা হচ্ছে। হ্যাঁ, মায়ের বিষয়টা জানতে গেলে আমাদের ওই 70-এর দশকে ফিরে যেতে হবে। ওনার মা সরলা দেবী, উনি হাওড়ায় একটি জায়গার বাসিন্দা ছিলেন। তার দিদি জ্যোতিকা দেবী ছিলেন প্রচণ্ড শিক্ষিতা, স্কুলে চাকরি করতেন। এছাড়া তার নানাবিধ গুণ ছিল, কিন্তু দেখতে তিনি তেমন সুন্দরী ছিলেন না। কিন্তু ভগবান তাকে সর্বগুণ সম্পন্ন করে পাঠিয়েছিলেন। সরলা দেবী ছিলেন পুরো উল্টো। শিক্ষাগত যোগ্যতা তো ছিলই না এবং কোনো রকম গুণ ছিল না। তার উপরই ছিল প্রচণ্ড হিংসে। ভীষণভাবে তার নিজের দিদিকে হিংসে করত, কিন্তু ছিল অসামান্য সুন্দরী। তার সৌন্দর্যের জন্য তার মা বাবা বড় মেয়েকে যদি বা কিছু শাসন করতো অকারণে হলেও, তার মেয়েকে কিচ্ছু বলতেন না। তার যেন 7 খুন মাপ। এবং ছোটো থেকে সঠিকভাবে তাকে শাসনের অভাবে, বা আজকের যুগে যেটাকে আমরা বলি কাউন্সিলিং, যে এত হিংস্র কেন, মেয়ে এত হিংসুটে কেন, তার ওপর তারা কোনো পদক্ষেপ নেয়নি বলে সে কতগুলো জীবন ভবিষ্যতে নষ্ট করে দিয়েছিল, জানলে আপনারা অবাক হয়ে যাবেন। তার একটি ছোট ভাইও ছিল। সে ভাই তাপস, সে ছিল
তার মেজদির মতো আর কি সমানভাবে হিংসুটে এবং প্রচণ্ড, মানে যত রাজ্যের অসাধু কাজ, চুরি করা, ছিনতাই করা, বাড়ি থেকেই শুরু করেছিল। বাবা টাকা রাখতো, হঠাৎ করে ছিনতাই করলো, এভাবে তার ছিনতাইয়ের কাজকর্ম ছোটোবেলা থেকেই সে হাত পাকিয়েছিল। তার দিদি বড়দিকে কিন্তু লেখাপড়া করে, তার পরবর্তীকালে তিনি চাকরি করে, সেলাই করে বিভিন্নভাবে সংসারের অর্থ সাহায্য করতেন। তার বাবা একটি মিলে চাকরি করত, আর্থিক অবস্থা প্রচণ্ড খারাপ ছিল, খুব অভাবের সংসারে তিনি ভাই বোনদেরকে পড়াশুনো, সংসারে যাবতীয় দায়িত্ব নিতেন। তারপরও দিদিকে নানাভাবে বোন অত্যাচার করত, তার বাবা মা যেন দেখেও দেখতে পেতেন না। তারপর এভাবে আস্তে আস্তে তাদের দিন কাটতে থাকে। একটা সময় জীবনকৃষ্ণবাবু তখন হাওড়ায় থাকতেন। হাওড়ায় তার নিজস্ব বাড়ি, সেখানকার স্কুলেই তিনি চাকরি পেয়েছিলেন। অত্যন্ত শিক্ষিত সুদর্শন ছেলে। তারপর স্কুলে চাকরি পাওয়ার পর পারিবারিকভাবে বিয়ের দেখাশোনা শুরু হয়। তখন এই পরিবারের সঙ্গে যোগাযোগ হয় এবং যুথিকা দেবী মানে সরলা দেবীর বড় দিদির সঙ্গে বিয়ের সম্বন্ধ পাকা হয়। এবার দিদির বিয়ের সম্বন্ধ পাকা হচ্ছে এমন একটা সুদর্শন ছেলের সঙ্গে, যাকে দেখেই সরলা দেবীর এক দেখায় ভালো লেগে গেছে। তার সঙ্গে তার দিদির বিয়ে হবে, আর দিদিকে সে মানুষ বলে মনে করতো না। দিদি খেদি পেঁচি, দিদি আবার একটা মানুষ হলো, চাকরি করে, লেখাপড়া জানে, তো কি হয়েছে, আমার মতো সুন্দরী তো না, এরকম একজন সুন্দর ছেলে আমার সঙ্গে বিয়ে হওয়ার উপযুক্ত, দিদির সঙ্গে না। এই জবে থেকে তার মাথায় এটা চাপলো, এমনিতে তো হিংসুটে ছিলই, তার মাথার মধ্যে খুন চেপে গেল, যেভাবেই হোক দিদিকে পথ থেকে সরাতে হবে এবং এই সুদর্শন পুরুষকে তাকেই বিয়ে করতে হবে। আর কিছু তার মাথায় কাজ করছিল না এবং সবসময় সে তার ছোটো ভাই তাপসের সঙ্গে সবসময় ষড়যন্ত্র করত, কিভাবে দিদিকে বিরক্ত করা যায়, বিব্রত করা যায়। সমস্ত কিছু বিয়ে থা ঠিক হয়ে গেছে, সরলা দেবী হিংসায় জ্বলে পুড়ে মরছেন। একদিন স্কুল থেকে ফেরার সময় জ্যোতিকা দেবী ভাবলেন, নরসিংহ কলেজ থেকে তিনি ফিরছিলেন, তার ওখানে কাজ ছিল, তিনি ভাবলেন বোনকে নিয়ে যাওয়া যাক, বোন এখানে আছে, পড়াশুনো করছে, বোনকে নিয়ে একদম বাড়ি ফিরে যাবেন। যাবার সময় একটি জায়গায় কিছু কাজ ছিল তার, সেখানে কাজ সেরে একদম ট্রেনে করে বাড়ি ফিরবেন। এমন সময় বোনের সঙ্গে কি কথা কাটাকাটি হয়েছিল, কি হয়েছিল কেউ সেটা জানে না। তার সঙ্গে তাদের ভাই তাপসও ছিল। এবার বলি, ট্রেনে চেপে বসেছেন, হঠাৎই জ্যোতিকা দেবী কি সরলা দেবী ধাক্কা মারে, সেটা হচ্ছে হাওড়া কারশেডের কাছে। তারা কাজ সারতে গেছিলেন লিলুয়ার একটি জায়গায়। কি কাজ ছিল সেটা আসল কারণ নয়। দিদিকে ধাক্কা মারেন এবং দিদি ওই কারশেডের কাছে এমনভাবে পড়ে, একটি ট্রেনের তলায় তার দেহটা ছিন্ন ভিন্ন হয়ে যায়। এত মর্মান্তিক একটা ঘটনা, যেখানে দিদির বিয়ে ঠিক হয়ে গেছে, সবাই বলেছিল ওই বোনই দিদিকে মেরেছে। কিন্তু তখনকার দিনে এত পুলিশি ইনফরমেশন, এত কিছু তদন্ত, আর মা বাবা তো বড় মেয়ের সম্পর্কে খুব একটা কেয়ার ছিলও না, তারপর সে মারা গেছে এবং ছোট মেয়ের প্রতি তারা অন্ধ ছিল, তাদের স্নেহ। ছোট মেয়ের বয়ান তারা বিশ্বাস করে নিলেন। বলে ছোট মেয়েকে যখন পুলিশ জিজ্ঞেস করলো তোমার দিদি মারা গেল কী করে, কীভাবে ট্রেন থেকে পড়ে গেল, সে বললো আমি তো জানি না, আমরা ভেতরে বসেছিলাম, দিদি গেটের সামনে দাঁড়িয়েছিল, কিভাবে পড়ে গেল কে জানি, ও পড়ে গেল, ট্রেনে ওরম করে দিয়ে চলে গেল, ওইভাবে হয়ে গেল। এরকম একটা গা ছাড়া গোছের কোনো দিদিরই চলে যাওয়া চোখের সামনে, নিজের দিদি, কোনো তাপ উত্তাপ নেই, এত হিংস্র সে। অনেকে বললো না এটা মিথ্যে কথা। জীবনকৃষ্ণবাবুর বাড়ি থেকেও সবাই অবাক হয়ে গেলেন যখন জানতে পারলেন তাদের বাড়ির হবু বৌমা এভাবে দুর্ঘটনায় মারা গেছেন। জীবনকৃষ্ণবাবু যেটুকু তাকে সম্বন্ধ দেখাশোনা করতে গিয়ে যেটুকু, বা তার পরিবার যেটুকু তা সেই মেয়েটিকে যাচাই করেছিল, সে যথেষ্ট একজন পরিণত মনস্ক মেয়ে, বাড়ির সমস্ত দায় দায়িত্ব পালন করছে, সে মেয়ে আত্মহত্যা করবে না। দ্বিতীয় কথা, এতটা সে কেয়ারলেস হবেও না যে এমনভাবে দাঁড়াবে যে ট্রেন থেকে পড়ে যাবে, এটা একটা অ্যাবসার্ড। আর ট্রেন তেমন ভিড়ও ছিল না তো। কিন্তু এরপর সব কিছু থিতিয়ে গেল। কিন্তু সরলা দেবীর ওই যে মাথায় ছিল ওই সুদর্শন পুরুষকে বিয়ে করতে হবে। তার মামা মানে তার মায়ের ভাই, সেও ছিল তাদের মতো হিংস্র। হয়তো সেই মামার কাছ থেকে হিংস্রতা তারা বংশানুক্রমে পেয়েছিল এই দুই ভাই বোন।
তার সঙ্গে যোগাযোগ করে বললো যেভাবেই হোক ওই ছেলের বাড়ির সঙ্গে যোগাযোগ করে সম্বন্ধ যেন একদম কেটে না যায়, আমার সঙ্গে যেন বিয়ে হয়। তারা তাই করলো। সেই মামা এসে তার বোনকে, জামাইবাবুকে বোঝালো যে একটা মেয়ে তো চলে গেছে, একে বিয়ে দিয়ে দিন। আর মা বাবাও না ওই মেয়ের জ্বালায় যতই সাপোর্ট করুক, যথেষ্ট অশান্তিতেও তারা ভুগতেন। একে তো অভাবের সংসার আর মেয়ের অত্যাচার। তারা ভাবলেন ঠিক আছে, মেয়ের বিয়ে হয়ে গেলে তো ভালোই হয়, তারাও শান্তি পান। সেই মামা কুমিরের অশ্রু কেঁদে সেই জীবনকৃষ্ণবাবুর বাড়ির সবাইকে ভুলিয়ে দিলেন। তাদেরকে অনুরোধ করেন, গরিব বাড়ি, একটা মেয়ে মারা গেছে, এই মেয়েটাকে যদি আপনারা গ্রহণ করেন পরিবারটিকে উপকৃত হবে। তাদের এই কথা ভেবে, এই মেয়েটিকে তাদের পছন্দ ছিল না, তাদের আচার আচরণ মেয়েটিকে ভালো লাগতো না, যতই সুন্দরী হোক না কেন, কিন্তু দয়া করেই বিয়ে করলেন। বিয়ে করে যেদিন প্রথম সরলা দেবীকে নিয়ে জীবনকৃষ্ণবাবু তার নিজের বাড়ি ফিরছেন, তখনই সরলা দেবীর মোহভঙ্গ হয়েছে। তখন এতদিন যাকে বিয়ে করবে বলে নিজের দিদিকে রাস্তা থেকে সরিয়ে দিল, অন্তত লোকে তো তাই বলে, তবে কেউ বলে যে না, কোনো প্রমাণ নেই, সেই পাত্রকে তার আর ভাল লাগছে না। যখন সে জানতে পেরেছে পাত্র সামান্য স্কুল শিক্ষক এবং সে খুব সামান্য মাইনে চাকরি করে, তখন তার ওই বসে বসে আত্মীয় স্বজনের সামনে নতুন বউ তার মৃত দিদিকে গালমন্দ করছে, স্বামীকে গালমন্দ করছে, বাবা মাকে গালমন্দ করছে যে দিদি কেন মারা গেল, তাকে এই ছেলেকে বিয়ে করতে হলো। আরও ভালো ছেলে, আরও সুদর্শন ছেলে, অনেক লাখপতি ছেলে তার জন্য অপেক্ষা করছে। একটি গরিব স্কুল মাস্টারের সঙ্গে শেষ অবধি তার বিয়ে হলো। এমনভাবে সে ভুল করে ফেললো জীবনে। এইভাবে নানানভাবে অশালীন কথাবার্তা, আরও অশালীন কথা বলছিল, সেগুলো আমাদের বলার এখানে নয়। জীবনকৃষ্ণবাবুর লজ্জায় তার মাথা কাটা গেল। তার নববিবাহিতা স্ত্রী আত্মীয় স্বজনের সামনে তার মাথা কাটিয়ে দিয়েছেন। বাড়ির লোকেরা বুঝতেই পেরেছেন যে কাকে তারা বাড়িতে তুলে এনেছেন দয়া করে। বুঝতে পারছেন যে হিংসুটে শুধু না, এ মানসিকভাবে অসুস্থ। যখন দিদির সঙ্গে বিয়ের কথা হয়েছিল তখন কিন্তু তার মাথায় আসেনি যে এ একটা স্কুল মাস্টার পাত্র, অল্প কিছু মাইনে, সে লাখপতি নয়। তখন তার সৌন্দর্যতা তার চোখে পড়েছিল এবং দিদির জীবনটা নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছিল। যখন তার সঙ্গে বিয়ে হলো তখন আর তাকে ভালো লাগছে না। অদ্ভুত, একে মানসিক রোগী ছাড়া আর কিছু বলা যায় না। তারপর বিয়ে হয়েছিল 1975 সালে। তারপর থেকে 2টি বছর তার বাড়ির লোক জেরবার হয়ে গেছিল। শ্বশুর শাশুড়িকে মারধর করা, স্বামীকে মারধর করা, ননদরা গান বাজনা শিক্ষিত চেতে তাদের গান করছে, তাদের হারমোনিয়াম নষ্ট করে দেওয়া, সেতারে তার ছিঁড়ে দেওয়া, গায়ে গরম জল ঢেলে দেওয়ার মতন অজস্র পাগলামি ও অত্যাচার সে করে গেছে। একটা সময় আর 2 বছর বাদে তার বাড়ির লোকেরা বলল, না আর সহ্য হচ্ছে না, তুমি নয় এই মেয়েকে পরিত্যাগ করো, নাহলে তুমি এই মেয়েকে চিনিয়ে বাড়ির ছাড়া হও, আমরা আর সহ্য করতে পারছি না। জীবনকৃষ্ণবাবু তখনকার দিনে বিয়ে করেছেন, যেমনই হোক তার স্ত্রী ফেলে দিতে পারলেন না। তাই হাওড়া ছেড়ে তার নিজের বাড়ি, নিজের চাকরি সমস্ত কিছু ছেড়ে দুর্গাপুরে স্কুলে শিক্ষকতা নিয়ে, তার প্রচণ্ড মেধাবী ছিলেন, তার দুর্গাপুরে চাকরি পেতে তখনকার সময় কোনো সমস্যা হয়নি, নিয়ে চলে এলেন। তাতেও কিন্তু তার স্ত্রীর শান্তি হলো না। এখানে একা পেয়ে তার স্বামীর ওপর অত্যাচার তিনি আরও বাড়িয়ে দিলেন। এরপর কয়েক বছরের মাথায় তার কন্যা সন্তান জন্ম নিল, যিনি আমাদের গল্পের মূল চরিত্র কমলকলি দেবী। গল্প কেন বলছি, জীবনটা এত নৃশংস ঘটনা, উনি বলেন যে গল্পের মতন, যে ঘটনাগুলো তারপরে ঘটেছে সত্যি গল্পের মতো, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। কমলকলি দেবী জন্মানোর পর প্রথমত যখন জন্মাবেন অন্তঃসত্ত্বা ছিলেন, তিনি সন্তান চাইতেন না। সুরমা দেবী বারবার চেষ্টা করছেন গর্ভের সন্তানকে মেরে ফেলার, তিনি পারেননি। তারপর একটা সময় কমলকলি দেবী সুস্থভাবে পৃথিবীতে আসেন, কিন্তু তারপর থেকে সেই নিজের সন্তান যাকে জন্ম দিলেন, তাকে যখন দেখলেন একটা ফুটফুটে সুন্দর সন্তান বড় হয়ে তার মায়েরকে রূপের টেক্কা দেবে, ব্যাস হিংসামির যে পাগলামি তার মাথায় আবার চাগার দিয়ে উঠল। তাকে দেখে তিনি এমন ভয়ানকভাবে রিয়াক্ট করা শুরু করলেন, শিশুকে দুধ খাওয়াবেন না, তাকে দেখবেন না, ওই ছোটো ছোটো কচি আঙুলকে মোটকে ভেঙে দেওয়ার চেষ্টা, মানে নানাভাবে অত্যাচার করার চেষ্টা। নার্স আয়ারা সে মায়ের হিংস্র প্রকৃতি দেখে অবাক হয়ে গেলেন, ভাবলেন একে তো মানসিক হাসপাতালে দিতে হবে, শিশুটাকে বাঁচানো দায় এই পাগল মায়ের কাছ থেকে, ক্ষমা করবেন এমন ভাষা উচ্চারণ করছি। জীবনকৃষ্ণবাবু ওই ছোট্ট
ফুটফুটে মেয়েটিকে ওই অত্যাচারী মায়ের কাছ থেকে যে কিভাবে নিয়ে মানুষ করেছেন তা শুনলে অবাক হয়ে যেতে হয়। তিনি প্রতিদিন স্কুল যাওয়ার সময় প্রতিবেশীদের কাছে দুধের বোতল দিয়ে আর প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে মেয়েকে জমা করে চলে যেতেন। প্রতিবেশীরা ছিল অসামান্য ভালো। দুর্গাপুরে সবাই জানতো তার মায়ের স্বভাব, বাচ্চাটাকে একা থাকলে মেরে ফেলবে। এই ভয়ে প্রতিবেশীরা প্রত্যেকে ওই ফুটফুটে বাচ্চাটিকে প্রত্যেকে পাল্টে পাল্টে যে যার বাড়িতে রাখত এবং তারা মানুষ করত। উনি স্কুল থেকে এসে বাচ্চাকে নিয়ে বাড়ি ঢুকতেন, কিন্তু কোনো প্রতিকার করতে পারেননি। বাইরে যাবেন, তখন আজ থেকে অত বছর আগে স্ত্রীকে যে ত্যাগ করবেন, স্ত্রী যাবে কোথায়? তার পরিবারের তো ওই অবস্থা, সে তো আবারও কোনো রকম কোনো বদনাম দেবে বা আরও কোনো কিছু করবে, তাকে ফেলবেন করে ফেলে। আর উনি প্রচণ্ড ভালো মানুষ ছিলেন, প্রচণ্ড সাত্ত্বিক একজন মানুষ ছিলেন, পুজো আচ্ছা করতেন, আশা করতেন যে তার স্ত্রীর মানসিকভাবে একদিন সুস্থ হবে, সব কিছু ঠিক হয়ে যাবে, ঈশ্বরে ভক্তি করতেন। এবং মেয়েকেও সে এমন ভক্তিমতী তৈরি করেছিলেন। মেয়েকে ভালো করে পড়াশুনো করিয়েছেন, ঠাকুরের পুজো পাঠ, এবং তারা রামকৃষ্ণদেবের ভক্ত ছিলেন। সব সময় মেয়েকে ছোট থেকে রামকৃষ্ণদেবের স্মরণ করা শিখিয়েছিলেন। ছোট্ট কমলকলি ছোটোবেলা থেকেই মাকে মা বলে ডাকেনি, কেন মা তার কাছে ছিল একটি বিভীষিকা। মা আর মামা একা পেলেই তার উপর অত্যাচার করত। তার গায়ে গরম ডালে ছিটে দেওয়ার থেকে আরম্ভ করে তাকে একা পেয়ে চুলের মুঠি ধরে মারধর থেকে যাবতীয়। এর থেকে বেশি ইউটিউবের পলিসি আছে, আমরা অত্যাচারের কথা বেশি বলতেও পারবো না। বাবা না থাকলে সবসময় ভয়ে তটস্থ হয়ে থাকতো, এই বুঝি মা এসে আক্রমণ করলো, এরকম পরিবেশে এসে ছোট থেকে বড় হয়েছে। তার কাছে নিঃশ্বাসের জায়গা ছিল তারই বন্ধু ঋতুপর্ণা দেবী, তার বাবা, তাদের পরিবার। ঋতুপর্ণা দেবীর বাবাও কমলকলিকে অসম্ভব ভালোবাসতেন। তার বন্ধুর জীবনকৃষ্ণবাবুর জীবন যন্ত্রণায় তিনি প্রচণ্ড কষ্ট পেতেন, ভাবতেন তার হাতে যদি ক্ষমতা থাকতো এই ছোট্ট বাচ্চা মেয়েটিকে এবং তার বাবাকে এই পরিস্থিতি থেকে উদ্ধার করতেন। স্ত্রী এমন একটা সম্পর্ক ছিল একটা সময়, আজকের দিনের মতো হুট করলে ডিভোর্স, তখন কিন্তু কেউ ভাবতে পারতো না। ডিভোর্স শব্দটা কজন জানতো ওই সময় দাঁড়িয়ে, খুব সন্দেহ আছে। তারপর মেয়েকে নিয়ে জীবন অর্ধেকটা কেটে গেছে, স্ত্রীকে ডিভোর্স করলে সে যাবে কোথায়? এভাবেই তার জীবন চলতে লাগলো। এরপর চাকরি পাওয়ার পর 2005 সালে চাকরি পেয়েছেন, এবং ওই সময় পড়াশোনা সূত্রে, গবেষণা সূত্রে একজনের সঙ্গে আলাপ হয়েছিল কমলকলি দেবীর। তখন ঋতুপর্ণা দেবী যেহেতু অন্য কলেজে চাকরি করতে চলে এসেছেন এবং গবেষণার কাজেও ব্যস্ত আছেন, বন্ধুর মধ্যে আলাপ ছিল, যোগাযোগও ছিল, কথাবার্তা হতো, কিন্তু আজকের মতো এতটা টেলিফোনিক কনভারসেশন তখন হতো না। কিন্তু বন্ধুর মনের অবস্থা ঋতুপর্ণা দেবী বুঝতে পারতেন যে কোথাও না কোথাও একটা কিছু আছে, ওর একটা কিছু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। জানতো তার মায়ের বিষয়ে সব কিছুই তারা জানতো, কিন্তু তারপরেও একটা কিছু ঘটনা ঘটছিল, সেটা তখনও তিনি বুঝতে পারছিলেন না। একজন ভালো ছেলের সঙ্গে আলাপ হয়েছে, কমলকলি দেবী তাকে বিয়ে করতে চান, ছেলের পরিবারও খুব ভালো, তারাও খুব সুন্দরী গুণবতী কমলকলি দেবীকে পুত্রবধূ করতে রাজি। জীবনকৃষ্ণবাবু ভাবলেন, যা কার কি চাই, গোটা জীবনটা আমার নরকের মতো কেটেছে, মেয়েটা অন্তত শান্তি পাবে, একটা সুন্দর সুপাত্রে বিয়ে হবে, কলেজের অধ্যাপনা করছে মেয়ে, ভালো চাকরি হবে, আর এর থেকে একজন বাবার কি চাওয়ার থাকতে পারে। এরপর উনি নিশ্চিন্ত, উনি এবার যদি ওনার প্রাণও বেরিয়ে যায় আর ওনার কোনো দুঃখ থাকবে না। অদ্ভুতভাবে তার হিংস্রতা সুরমা দেবীর আবার বেড়ে উঠল। মেয়ে কলেজে চাকরি করে মানে মেয়ের যথেষ্ট অর্থনৈতিকভাবে মেয়ে স্বাবলম্বী, আবার যে পরিবারে মেয়ের বিয়ে হবে তারা আবার আরও অর্থবান, মেয়ে আবার সুখী হবে। উনি তো কাউকে সুখী দেখতেও চান না, নিজে কখনো সুখী হননি, উনি কাউকে সুখী হতে দেবেন না, এটা ছিল ওনার জীবনের মূল মন্ত্র। এভাবে ভাইয়ের সঙ্গে পরামর্শ শুরু করলেন, তাপসের সঙ্গে, কীভাবে সে মেয়ের জীবনটা ছাড়খাড় করে দেওয়া যায়। পরামর্শ সফল, তাপসকে পাঠালেন সেই যে বাড়িতে মেয়ের বিয়ে হচ্ছে সে বাড়িতে পাঠালেন। সে গিয়ে নানাভাবে কমলকলি দেবীর নামে উল্টোপাল্টা কথা বলে এলো। এরপরে সরাসরি সুরমা দেবী সেই পাত্রপক্ষের সঙ্গে কথা বললেন যে আমার মেয়েকে বিয়ে করবেন না, ওর মতো বাজে মেয়ে, অসৎ চরিত্রের মেয়ে আর দুটো হয় না, দেখতে সুন্দর কিন্তু তার চরিত্রগত প্রচুর সমস্যা, আমি তাকে নিয়ে সারা জীবন জ্বলে পুড়ে মরেছি, আমি মেয়েকে মানুষ করতে পারিনি, আপনারা পড়লে আমরা কিন্তু খুব বিপদে পড়বেন, আমি মা হয়ে বলছি, বুঝতে পারছেন তো কতটা গুরুত্ব আমার কথার। ছেলের পরিবার স্বাভাবিকভাবে, এবার দেখুন মা বলছি, মায়ের উপর তো কিছু হয় না, মা যেখানে মেয়ের নামে এত খারাপ খারাপ কথা বলছে,
আর মা বলছে মেয়েকে নিয়ে নাকি সে যন্ত্রণা সারা জীবন জ্বলে পুড়ে মরেছে। যে কোনো পরিবার বিশ্বাস করবে, এরা বিশ্বাস করে গেল। কিন্তু সবথেকে অদ্ভুত, যে ছেলেটিকে কমলকলি দেবী ভালোবেসেছিলেন, সেই পাত্র, সে কিন্তু তার ভালোবাসার মানুষের প্রতি বিশ্বাস রাখতে পারল না। সেই মায়ের ব্যাপারে সে কিছু জানতো না এমন তো নয়, নিশ্চয়ই কিছু না কিছু জানতো যে তার মা স্বাভাবিক নয়। তবু তার মায়ের কথাই তার বিশ্বাস হলো, সেই পাত্রের মায়ের কথা বিশ্বাস হলো, এবং সেই পরিবার শুধু না, সেই ছেলে তার সঙ্গে সমস্ত সম্পর্ক চুকিয়ে দিল। বললো আর কোনো যোগাযোগ করবে না, আপনারা অন্য জায়গায় দেখুন সম্বন্ধ, আপনার মেয়েকে আমরা চাই না এবং এই বিয়েটি হবে না। জীবনকৃষ্ণবাবু এবং কমলকলি দেবী আবারও জীবনে ভেঙে পড়লেন। ভাবলেন আমাদের জীবনে বোধহয় ভালো থাকার, সুস্থ থাকার, স্বাভাবিকভাবে আর পাঁচজনের মতো ভালো থাকার কোনো অধিকার ঈশ্বর দেননি। এই জীবনটা রাখার সত্যি মানে হয় না। তখন থেকেই আত্মহত্যা প্রবণতা কমলকলি দেবীর জীবনে চলে এলো। গোটা জীবন মায়ের জ্বালায় জর্জরিত হয়েছেন। বাবার মুখের দিকে তাকিয়ে বেঁচেছিলেন। তার সঙ্গে দুজন পোষ্য, একটি পোষ্য খরগোশ আর পোষ্য বিড়াল ছিল। এছাড়া তার জীবনে বেঁচে থাকার কোনো অবলম্বন ছিল না, বাবা ছাড়া আর ওই দুই পোষ্য ছাড়া। কিন্তু মা যে তার বিয়ে হবে, এই সম্পর্কটাকেও এভাবে ভেঙে দেবে, তারাও সেটা বিশ্বাস করবে, বলেন এত কিছু খারাপ আমাদের জীবনে কেন? বাবা মেয়ে প্রচণ্ডভাবে ভেঙে পড়লেন। এদিকে অসীমবাবু অর্থাৎ ঋতুপর্ণা দেবীর বাবা তাদের বোঝালেন যে দরকার নেই, ওরা ভালো ছিল না, এভাবে না জেনে বুঝে এত, একটা মেয়েটির পক্ষে কোনো কথা শুনতেই চাইল না, তার মায়ের কথাই সম্পর্ক ভেঙে দিল, মানে সম্পর্ক ঠিক ছিল না, না হয়েছে ভালো হয়েছে, হয়তো জীবনে আরও ভালো কিছু অপেক্ষা করছে। ঋতুপর্ণা দেবীও বন্ধুকে তেমনই বোঝালেন। কিন্তু ওই যে বলে, তার জীবনটা এমনভাবে দাঁড়িয়েছিল, প্রতিটা দিন সে চিন্তা করতো কীভাবে জীবনটাকে শেষ করবে। প্রথমত পাড়ার লোকেরা খুব ভালোবাসতো, জানতো বাড়িতে যদি কোনো কিছু চেষ্টা করি পাড়ার লোকেরা যদি বাঁচিয়ে নেয়, বাবা স্কুলে থাকলে পাড়ার লোকেরা বাঁচিয়ে নেবে, পাড়ার লোকেরা যদি থাকবে না এমন সময় বাড়িতে কিছু করি যদি কোনোভাবে বাবা বাঁচিয়ে নেয়, কারণ সে যে কোনোভাবেই হোক বাঁচতে চায় না। তার সঙ্গে আরও একটি পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, তার মা সব সময় সম্পর্কটা ভেঙে যাওয়ার পর আরও যেন কোথা থেকে একটা পৈশাচিক আনন্দ, সবসময় থেকে আত্মহত্যার প্ররোচনা দিত, মরিস না কেন, মর মর, নানাভাবে তাকে কষ্ট দিত। তিনি প্রতিদিন তার যখন বাড়ি থেকে তার কলেজের উদ্দেশ্যে যেতেন, গলসি স্টেশন পড়ত। গলসি স্টেশনটা বর্ধমান লাইনের এমন একটি স্টেশন, বলছেন বর্তমানে কেমন পরিস্থিতি জানি না, তবে তখন বেশ নিঝুম একটা নিরালা স্টেশন। খুব মানে প্ল্যাটফর্মে লোকজন না থাকলে ট্রেন নাকি দাঁড়াতো না, খুব কম ট্রেন যাতায়াত করতো, ম্যাক্সিমাম থ্রু ট্রেন পাস করতো। এমন একটা স্টেশনকে উনি ভাবলেন এই স্টেশনটাই আমার জীবনটা শেষ করে দেওয়ার জন্য উপযুক্ত, এর থেকে ভালো কোনো জায়গা আমি পাবই না। এভাবেই একদিন হঠাৎ করে, সেদিন কলেজের কোনো অনুষ্ঠান ছিল, কলেজ বন্ধ ছিল, বাবাকে বললেন কিছু কাজ আছে বলে বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন। সেদিন সকালবেলাও ঘুম থেকে ওঠার পর থেকে মায়ের সঙ্গে নানা রকম ঝামেলা হয়, মা অকথ্য ভাষায় তাকে আক্রমণ করেছিলেন প্রতিদিনের মতো। সেদিন যেমন এমনি জীবনের প্রতি বীতশ্রদ্ধ, আর তারপর মায়ের ওই আক্রমণ শোনায় সোহাগা হয়ে গেছিল। 9:30 গিয়ে পৌঁছলেন গলসি স্টেশনে, ট্রেন থেকে নামলেন, প্ল্যাটফর্মের গিয়ে একটা জায়গায় গিয়ে বসলেন ছোট্ট চেয়ারে। সেই চেয়ারে বসার পর থেকে ভাবতে লাগলেন, একটা করে ট্রেন যাচ্ছে, উনি ভাবছেন এই ট্রেনটা আসছে, এবার আমি আমার জীবন শেষ করে দেবো। কিন্তু তখনই বাবার মুখটা ভেসে উঠছে, কিন্তু বাবা পেছিয়ে যাচ্ছেন। আবারও একটা ট্রেন যাচ্ছে, উনি বারবার ভাবছেন কিন্তু কোথায় যেন পিছিয়ে আসছেন, আর চরম হতাশা আর দুশ্চিন্তায় ডুবে আছেন। তিনি ঠাকুর রামকৃষ্ণদেবের ভক্ত, আগেই বলেছি, বারবার ঠাকুরকে বলছেন, ঠাকুর আজকে আমার শেষ দিন, কিছুক্ষণের মধ্যেই আমার জীবনের ভবলীলা সাঙ্গ হবে, কিন্তু দুজনকে রেখে গেলাম, আমার পোষ্য খরগোশ আর আমার বাবা এবং তার সঙ্গে বিড়াল। বাবা আমাকে ছাড়া কিভাবে কাটাবে আমি জানি না, তবে তুমি কিন্তু ওদের দেখো। আমার বাবার কাছে ফিরে যাওয়ার আর রাস্তা নেই, কেন আর এই জীবনটাকে আমি টানতে পারছি না, আমি অক্ষম, তুমি আমায় ক্ষমা করো এবং আমার বাবাকে দেখো। আমি জানি ওই মহিলা এখনও প্রতিদিন যেভাবে আমার বাবার ওপর নির্যাতন করে,
আমি চলে গেলেও হয়তো নির্যাতন করবে, তবু যদি বাবা আমি নেই বলে ওনার হাত থেকে বাঁচার জন্য অন্তত বৈরাগী হয়ে যায় তাও শান্তি। তুমি আমার বাবাকে দেখো, ওই মহিলার হাত থেকে আমার বাবাকে নিষ্কৃতি দিও। তোমার আশায় তোমার ভরসায় বাবাকে রেখে যাচ্ছি। এভাবে কখন যে সময় পেরিয়ে গেছে, শুধু উনি একটা সুইসাইড নোট লিখলেন। তারপর দুপুর 1টা বেজে গেছে। সেই 9:30 থেকে উনি বসে আছেন। একটার পর একটা ট্রেন আসছে যাচ্ছে, উনি গভীর চিন্তায় ডুবে আছেন। কখনো চেষ্টা করছেন এগিয়ে যাবার, কখনো পেছিয়ে আসছেন। আর বাবার চিন্তাটা ওনাকে বারবার করে করে খাচ্ছে। কিন্তু জীবন শেষ করে দেবেন এটুকু উনি স্থির, এখানে আর কোনো সন্দেহ নেই। দুপুর 1টার সময় হঠাৎই তেল বহনকারী একটি সবুজ ইঞ্জিন ধেয়ে আসছে। উনি দূর থেকে দেখছেন যে না, আর না, সকাল থেকে অপেক্ষা করেছেন, এবার শেষ। ওনার নোট লেখাও কমপ্লিট। উনি উঠতে গিয়ে প্রায় এগিয়ে গেছেন, উদ্যত এবার উনি ঝাঁপ দেবেন, আর এ জীবন রাখবেন না। ঠিক সেই সময় তার পিঠে একটা ঠান্ডা হাত এসে পড়ল। এত সুন্দর ঠান্ডা হাতের স্পর্শ, স্বর্গীয় অনুভব হলো ওনার। পেছন ফিরে দেখলেন একজন গৌরবর্ণ, লম্বা, সুন্দর চেহারার একজন কুলি। কেন কুলি? তার পোশাকটা কুলির মতো, মুখে স্মিত হাসি, আর কি অদ্ভুত সুন্দর চেহারা। অবাক হয়ে গেলেন। তিনি তাকে ঝটকা মেরে টেনে এনে আস্তে করে বসালেন চেয়ারে, এবং তার হাঁটু দুটো ধরে বসে নিজে পা মুড়ে বসে রইলেন। যতক্ষণ না ট্রেনটা বেরিয়ে চলে যায়, তিনি ওইভাবে কুলি ভদ্রলোকটি কমলকলি দেবীর চোখের দিকে তাকিয়ে স্মিতভাবে এক দৃষ্টে তাকিয়ে কীভাবে যেন সম্মোহিতভাবে তাকিয়ে বসে রইলেন। উনি অবাক হয়ে তাকিয়ে আছেন একে অপরের দিকে। ট্রেন বেরিয়ে গেল। ট্রেন বেরিয়ে যাওয়ার পর ভদ্রলোক বলছেন, কী রে মা, কী করতে যাচ্ছিলিস? জীবনটা শেষ করে দিতে যাচ্ছিলিস? কমলকলি দেবী ঝটকা খেয়ে উঠলেন। একেতেই তো বুকের মধ্যে দিয়ে এখনও যেন মনে হচ্ছে ট্রেন বেরিয়ে যাচ্ছে। কেন, উনি চোখের সামনে যখন মৃত্যুটাকে এত কাছ থেকে দেখেছেন, ওই সবুজ রঙের একটা দৈত্য এগিয়ে আসছে, তার জীবনটা শেষ হয়ে যাবে, এই মুহূর্ত যারা মৃত্যুকে কাছ থেকে দেখেছে তারা ছাড়া কেউ বুঝবে না। তখনও ওনার বুক ধরপড়ানি শেষ হয়নি, কিন্তু এদিকে অবাক হয়ে যাচ্ছেন সে কুলির কথায়। জীবন শেষ করে দিবি? ঈশ্বরের দেওয়া জীবন, এই জীবন ঈশ্বর দিয়েছেন। একবারও নিজের বাবার কথা ভাবলি না যে বাবার কি হবে? বাবাকে কার কাছে ফেলে রেখে যাচ্ছিস? কার জন্য জীবন শেষ করছিস? সেই নরপিশাচের জন্য, সেই নরাধমের জন্য? জীবন ঈশ্বরের দান। একজন নরপিশাচ ও 100 বছর বাঁচবে, কারণ শয়তানের জায়গা ঈশ্বরও স্বর্গে দেন না। শয়তান সবসময় বেশি দিন বেঁচে থাকে। আর তার জন্য তুই জীবন শেষ করবি? তোর তো অনেক কাজ বাকি আছে, এই পৃথিবীকে তোর অনেক কিছু দেখার আছে। শক্ত হও, সোজা হয়ে দাঁড়া। যে অন্যায় করছে, যে অপরাধী, তার চোখে চোখ রেখে প্রতিবাদ কর। এত দুর্বল তোর মেরুদণ্ডহীনতা! এ কি, যে বাবা ছোট থেকে বড় করলো, তার মুখটা একবারও মনে পড়লো না? এভাবে জীবন শেষ করে দিচ্ছিস। আর হেতুকে সেই ছেলেটি যে তো যোগ্যই ছিল না। কমলকলি দেবী অবাক হয়ে তার কথা শুনে যাচ্ছেন। শুধু অস্ফুটে মুখ দিয়ে বেরিয়ে হলো, আপনি কি করে? কথাটা শেষ হলো না। উনি বললেন, তোকে তো আমি ছোটোবেলা থেকে চিনি, প্রতিদিন তোকে দেখছি, তুই তো আমাকে ভালো করে চিনিস বা তুই রোজ কত কথা বলিস আমার সঙ্গে। আমি তোকে চিনবো না, আমি তোর দুঃখ জানবো না, কষ্ট জানবো না, হতে পারে? আমি সব জানি মা, আমি সব জানি। এই দুঃখ তোকে নিজেকে নিবারণ করতে হবে, সে শক্তি ঈশ্বর তোমাকে দিয়েছেন। সোজা হয়ে দাঁড়াও, বাবার মেরুদণ্ড হও তুমি। আজকে যে বাবা তোমাকে এত কষ্ট করে বড় করলেন, তার জন্য কি রেখে যাচ্ছ? একটা দোমড়ানো মোচড়ানো একটা ছিন্নভিন্ন দেহ। তার সারা জীবন স্ত্রীর অত্যাচার সহ্য করেও তিনি কিন্তু বাড়ি ছেড়ে বিভাগী হয়ে চলে যাননি। চাইলে চলে যেতে পারতেন সব কিছু ছেড়ে ছুড়ে, এক বস্ত্রে। এই ছোট্ট শিশু কন্যার মুখের দিকে তাকিয়ে বুকে আগলে তোমাকে বড় করেছেন। তার জন্য এই উপহার, এটাই তার প্রাপ্য। তাহলে তো যে অপরাধী তাকে এত বছর ধরে অত্যাচার করছে, নির্যাতিত করছে, যা ইচ্ছা তাই করছে, তার সঙ্গে তোমার আর কোনো তফাৎ নেই। কারণ তার থেকেও বড় দুঃখ তুমি তাকে দিয়ে গেলে। সে তো খারাপ, সে তো খারাপ কাজ করছে, তুমি কি ভালো করলে? অবাক হয়ে ভাবলেন যে সত্যিই তো তিনি কি করতে যাচ্ছিলেন। বলে, উঠ মা,
ওঠ, সোজা হ, বাড়ি যা, বাবার মুখোমুখি গিয়ে দাঁড়া, আর পেছন ফিরে তাকাস না। জীবনটা ঈশ্বর দিয়েছেন, ঈশ্বরের সেই নিয়মে সবাইকে চলে যেতে হবে, নিজে হাতে নিজের জীবন শেষ করাটা কোনো কাজের কাজ নয়। তিনি ওকে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে ওখানকার একটি সামনের চায়ের দোকানে বসালেন, জল খাওয়ালেন, চা বিস্কুট খাওয়ালেন, যে বেকারির বিস্কুটগুলো স্টেশন সংলগ্ন দোকানে আমরা পাই। তখনও কিন্তু ওনার ঘোর কাটেনি, বুকের মধ্যে ধরফরানি কাটেনি, কারণ মৃত্যুকে এত কাছ থেকে দেখেছেন, উনি এখনও বেঁচে আছেন, এখনও ওনার বেঁচে থাকার কথা না। তার মধ্যে এই ভদ্রলোকের একে তো মনমোহন ছবি, তার মধ্যে তার অদ্ভুত কথা, যেন মনে হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ জ্যোতিষী তার সামনে দাঁড়িয়ে আছেন। মন পড়ে নিয়েছে, তার জীবনের অতীত ভবিষ্যৎ বর্তমান যেন সব দেখতে পাচ্ছে, তার চোখে উনি সব দেখতে পাচ্ছেন। তারপর তাকে নিয়ে বললেন, বাবা আমি চলে যাব, কিন্তু আপনি এত কথা জানলেন কি করে? বলে, আমি সব জানি, ছোটোবেলা থেকে জানি, তোকে চিনি, তোকে জানবো না, তোকে চিনবো না? বলে হা হা করে হাসছেন। ওনার চোখ দিয়ে ঝরঝর করে কমলকলি দেবীর চোখ দিয়ে জল পড়ছে। তিনি ওকে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে একটি রিকশায় তুলে দিলেন। রিকশাওয়ালাকে বললেন, এই আমার মা, একে নিয়ে গিয়ে বাস স্ট্যান্ডের, গলসি বাস স্ট্যান্ডের কাছে নিয়ে যাও, স্টেশনে নামিয়ে, এই স্ট্যান্ডে নামিয়ে দিয়ে চলে আসবে না, বাসে তুলে দিয়ে চলে আসবে, যে বাস দুর্গাপুর সিটি সেন্টারে যায়, বুঝতে পেরেছ? সে বলল, আজ্ঞে। তারপর রিকশা চলতে শুরু করলো। উনি পেছন ঘুরে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন সেই ভদ্রলোকের দিকে। ভদ্রলোক সেই সুন্দর চেহারা, হাত নাড়ছেন। যতক্ষণ ওনাকে দেখা যায়, যতক্ষণ না রিকশা ব্যাক নিল, উনি রাস্তাটা মানে চোখের অদৃশ্য হলো, মিলিয়ে যাননি, উনি দাঁড়িয়েছিলেন। যতক্ষণ চোখের দৃষ্টি যায় ততক্ষণ ওনাকে দেখা গেছে। তারপর যখন বাস স্ট্যান্ডে এসে নামলেন, টাকা দিতে যাবেন, রিকশাওয়ালা বলছে, উনি আমাকে টাকা দিয়ে দিয়েছেন, আমার টাকা লাগবে না। বলে, কখন টাকা দিল? আমি তো দেখলাম না। বলে, না টাকা দিয়েছেন। রিকশাওয়ালা ভদ্রলোককে জিজ্ঞেস করলেন, আচ্ছা বাবা তুমি কি ওনাকে দেখেছো? বলে, না এখানে তো অনেক কুলি আছে, তবে এনাকে আমি দেখিনি, তবে আমারও এনাকে বড় চেনা লাগলো, বড় সুন্দর কথাবার্তা, আমার পকেটে টাকা দিয়ে দিয়েছেন, আমি দেখুন আমার পকেটে টাকা আছে, আমার ভাড়া যেটা আমার ন্যায্য ভাড়া সেটা আছে। ওনার তো মানে হোশ আসছিল না, যাকে বলি হুশ বেহুশ, মানে বিশুদ্ধ হওয়ারও তো একটা সীমা আছে। উনি একেতেই জীবনে এত বড় কিছু গেছে, তার মধ্যে এই ঘটনা, উনি যেন তাল মেলাতে পারছেন না। দুর্গাপুরে যখন নামলেন ততক্ষণে ওনার বাবা কলেজে ফোন করা হয়ে গেছে, জানতে পেরেছেন কলেজ বন্ধ, পুলিশে কমপ্লেন করা, মানে ঋতুপর্ণা দেবীর বাবা, ঋতুপর্ণা দেবী আমি আগেও বলছি ওই সময় অন্য কলেজে ছিলেন, অনেক দূরে ছিলেন, ঝাড়গ্রামে ছিলেন, স্বাভাবিকভাবে উনি ওই সময় ছিলেন না কাছে। তো ওনার বাবা অসীম বাবু সেই সময় অনেক উপকার সাহায্য করেছিলেন, কিভাবে মেয়েটিকে, তখন মেয়েকে যখন দেখলেন হাউ হাউ করে জীবনকৃষ্ণবাবু কেঁদে ফেললেন, বুঝতেই পেরেছিলেন মেয়ে জীবন শেষ করে দিতে গেছিল। তবে বাড়িতে যখন মেয়েকে নিয়ে ঢুকলেন, পাড়া প্রতিবেশী তো জমা হয়ে গেছিলো, তারা বুঝতে পারছিল কিছু না করে বসে সারা জীবন যায় এরা, বাবার মেয়ে সহ্য করেছে, সবাই তো জানে ওদের বিষয়টা। সেই মা চোখের সামনে যখন মেয়েকে দেখলো, মুখ দিয়ে তার লালা ধরছে, চোখ দিয়ে যেন মনে হচ্ছে রক্তবর্ণ, চোখ লাল, ছুটে এসে ঝাঁকিয়ে বলছে, কিরে তুই ফিরে এলি কেন? কে বলেছিল ফিরে আসতে? আরও কিছু কথা বলেছে, সেগুলো আমি উচ্চারণ করতে পারছি না। এবার আর কমলকলি দেবী ভয় পাননি, দৃঢ় চিত্তে তার মায়ের চোখের দিকে তাকালেন, ঠান্ডাভাবে হাতটাকে ধরে সরিয়ে দিয়ে বললেন, সরে যাও, সারাদিন বাদে বাড়ি ফিরেছি, ঠান্ডা হয়েই জল খাবো, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে অযথা বিরক্ত করো না। এই প্রথমবার অসীমা দেবী, সুরলা দেবী ক্ষমা করবেন, ভয় পেলেন, সুরমা দেবী ভয় পেলেন এবং অবাক হয়ে গেলেন, এই প্রথমবার এত ঠান্ডাভাবেও কি এভাবে প্রতিবাদ করা যায়। তারপর থেকে তাদের জীবনটা পরিবর্তন হয়। এবার তারা দৃঢ়ভাবে প্রতিবাদ করতে শেখে। তিনি প্রতিবাদ করেন, বাবাকে নিয়ে সাময়িকভাবে অন্য জায়গায় চলে গেলেন চাকরি নিয়ে। পরবর্তীকালে বাবার রিটায়ারমেন্টের পর বাবাকে নিয়ে উনি চীনে চলে যান, সেখানেই চাকরি করেন, গবেষণা শুরু করেন এবং ওখানেই পাকাপাকিভাবে থাকতে শুরু করে দেন। 2017 সালে জীবনকৃষ্ণবাবু ফিরে এসেছিলেন, মেয়েও ফিরে এসেছিলেন। তখন ঋতুপর্ণা দেবীর সঙ্গে তাদের আবারও কথাবার্তা সব কিছু হয়েছিল। তারা বাড়িটাকে, দুর্গাপুরে বাড়িটাকে সরলা দেবীকে একবারের জন্য দিয়ে দেন, বলে এই বাড়ি আমরা নেব না, তুমি নাও, নিয়ে শান্তি পাও।
এরপর আর তারা কোনো দিন ফিরে আসেননি। 17 সালে বাড়িটিকে মায়ের নামে দিয়ে দেওয়া হয়। জীবনকৃষ্ণবাবু নিজেই স্ত্রীকে দান করে দেন। তিনিও জানতেন তিনি মেয়ের সঙ্গেই থাকবেন শেষ জীবনটা, আর এখানে তো ফিরে আসার মতো কিছু নেই। কিন্তু ঋতুপর্ণা দেবীকে সঙ্গে করে নিয়ে কমলকুলি দেবী বহুবার ওই গলসি স্টেশনে গেছেন, বহুবার খোঁজ করেছেন সেই ভদ্রলোকের, কিন্তু কোনো জায়গায় খোঁজ পাননি। তিনি হাউ হাউ করে কাঁদতেন আর একটা কথাই তার বন্ধুকে বলতেন বা বান্ধবী যাই বলুন, যে আমি জানি ওটা কেউ ছিল না, রামকৃষ্ণদেব ছিলেন। আমার শ্রীরামকৃষ্ণ মা শারদার পায়ে সারা জীবন নিজেকে অর্পণ করেছিলাম। আমার আর আমার বাবার জীবনের দুঃখ কষ্ট সব কিছুর সাক্ষী ঠাকুর আর শ্রীমা। তারাই জানতেন আমরা কি নরক যন্ত্রণা জীবন কাটাচ্ছি। আমাকে ওই মৃত্যুর হাত থেকে উনিই বাঁচিয়েছিলেন, এবং বাবাকে একা ফেলে রেখে যে ভুল করছিলাম সেই ভুল থেকে উনি আমাকে বাঁচিয়েছিলেন। উনি ছাড়া আর কেউ হতে পারেন না, আমি বিশ্বাস করি উনিই ছিলেন। ঋতুপর্ণা দেবীর বাবা তখন বেঁচে ছিলেন। অসীমবাবু বলেছিলেন, হ্যাঁ রে মা, এ ঠাকুর ছাড়া আর কেউ না, কারণ উনি তো শিব আর উনিই কৃষ্ণ। উনি ছাড়া, পরমাত্মা ছাড়া অন্তরাত্মাকে কে বুঝতে পারবে? আর তো কারো সাধারণ মানুষের তো সম্ভব না কাউকে দেখে, একজন অচেনাকে কাউকে দেখে তার জীবনের ভূত ভবিষ্যৎ বর্তমান বলে দেওয়া। কিন্তু অদ্ভুতভাবে তার ভবিষ্যবাণী আজও সফল হয়েছে। কেন? জীবনকৃষ্ণবাবু মারা গেছেন অনেক দিন আগে, প্রায় 2018 সালে, কিন্তু তার স্ত্রী আজও বেঁচে আছেন বহাল তবিয়াতে, এবং তার মেয়ে কমলকুলি দেবী বর্তমানে চায়নায় থাকেন। উনি আর ফিরে আসেননি। যোগাযোগ আছে দুই বান্ধবীর মধ্যে, কিন্তু আর এখানে ফিরে আসার কোনো ইচ্ছা নেই। তবে হ্যাঁ, উনি কিন্তু প্রচুর সামাজিক কাজের সঙ্গে যুক্ত। দুর্গাপুরে একটি পথ কুকুরদের নিয়ে এনজিও আছে, সেখানে উনি প্রচুর টাকা দান ধ্যান করেন, প্রচুর বইপত্র লেখেন, এবং চীনেতেও প্রচুর দুস্থ বাচ্চাকে পড়াশুনো করানো ছাড়া প্রচুর সামাজিক কাজের সঙ্গে যুক্ত। ঋতুপর্ণা দেবীর এই ঘটনাটি যে শেয়ার করেছেন আমাদের সঙ্গে, তার সঙ্গে একটা অদ্ভুত জিনিস উনি যেটা পর্যবেক্ষণ করেছেন সেটা হলো, আমাদের সমাজে একটা কথা আছে যে কুপুত্র কিভা হয়, কুমাতা কভুবা নয়। কিন্তু এই কথাটা সবসময় যে সত্যি হয় না। এই সরলা দেবীর মতো মানুষ এবং কমলকুলি দেবীদের মতো যারা সারা জীবন কষ্ট পায়, একমাত্র তাই জানে যে মা মানেই তিনি খুব ভালো হবেন, বাবা মানেই তাকে প্রচণ্ড ভালো হবে, এর কোনো মানে নেই। কিছু কিছু মানুষ এত হিংস্র, এত নৃশংস হয়, এবং তারা এক টাইপের যাকে বলে মানসিক রোগী হয়, যে কারোর ভালো দেখতে পারে না, ভালো সহ্য করতে পারে না, অন্যকে অত্যাচার করে কষ্ট দিয়ে পৈশাচিক আনন্দ পায়। এবং প্রথম থেকে তারা যখন ছোটোবেলা থেকেই, অনেকের মধ্যে যেমনই সরলা দেবী ছোটোবেলা থেকেই কিন্তু এই ধরনের, তার বাবা মা সেগুলোকে উপেক্ষা না করে ছোট থেকেই যদি তার মানসিকভাবে তার চিকিৎসা করানো হতো, যদি চিকিৎসা সফল না হয়ে তাকে যদি কোনো অ্যাসাইলামেও দিয়ে দেওয়া হতো, এতগুলো জীবন নষ্ট হতো না। জ্যোতিকা দেবী ওই অল্প বয়সে মারা যেতেন না। আজকে জীবনকৃষ্ণবাবু, কমলকুলি দেবী এবং আরও অনেক মানুষের জীবন এভাবে শেষ হয়ে যেত না। তাই আমাদের সমাজে হয়তো এর জন্য কোনো আইন নেই, কারণ ব্যাড প্যারেন্টিংয়ের ওপর কোনো কিছু শাস্তি হয় না। আজকে সবাই আমরা দেখি যে বৃদ্ধ বাবা মাকে বাইরে বার করে দিয়েছে, কিন্তু কত সন্তান বাবা মার অত্যাচারে অত্যাচারিত, এটা আমাদের সমাজ কোনো দিন দেখায় না, কোনো দিন বলেও না, এবং এইসবগুলো চাপা পড়ে যায়। মানুষ ভাবেন না মা আবার খারাপ হয় নাকি। কিন্তু ওই সময় যেদিন দ্বিতীয়বার নতুন জীবন পেলেন কমলকুলি দেবী, সেই প্রথমবার বাবা মেয়ে মিলে কিন্তু থানায় গিয়ে ডায়েরি করেছিলেন, এবং তখন দুর্গাপুর থানা, অরবিন্দ থানা কিন্তু তাদের ডায়েরি নিয়েছিল, এবং যথেষ্টভাবে ওই মামা আর ওই মাকে বেশ, যাকে বলি আমরা ভাষায়, করকানি দিয়ে গেছিল। কিন্তু ওই যে এর ওপর কোনো আইন নেই সমাজে, ব্যাড প্যারেন্টিংয়ের ওপর আজও সমাজে এগুলো খুব লুকোনো চাপা বিষয়। এগুলো কেউ বলে না, বললে লোকে তাকেই জাজ করা শুরু করে যায়, যে ও মাকে খারাপ বলছে মানে তাহলে ও খারাপ, বাবাকে খারাপ বলছে মানে তাহলে সন্তানই হয়তো খারাপ, বাবা মা তো খারাপ হতে পারে না। তো এক পেশে বিচার না করে সমাজে চোখ কান খুলে, দোষ যারই থাকুক সেটা চোখ খুলে দেখা উচিত, এবং সমাজে এই ধরনের মানুষ যাদের পরিবারে থাকুক, যাদেরকে মনে হয় যে স্বাভাবিক না, এর হিংস্রতা,
এর কিছু দোষ আছে, প্রথম থেকেই সেগুলোকে কন্ট্রোল করা উচিত। ঋতুপর্ণা দেবী বলছেন, আমি এই অনেক শ্রোতাবন্ধু হয়তো আছেন, শুনছেন, তার এই ধরনের পরিস্থিতির শিকার। যদি কেউ থাকেন কমেন্ট বক্সে জানাতে পারেন। প্রথম থেকেই প্রতিবাদ করুন, প্রতিবাদ ছাড়া এই ধরনের পরিস্থিতি থেকে বাঁচার কোনো রাস্তা নেই।